আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগতম তৌফিক ইংলিশের আরো একটি ক্লাসে। মূলত আজকে বিগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। বিগত 4টি ক্লাস তোমরা হচ্ছে সেন্টেন্সের উপরে করছো, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে। তো আজকে স্ট্রাকচার নিয়ে না, আজকে সেন্টেন্স এবং এটার যে প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করতে চাই। সেটা হচ্ছে সেন্টেন্স মূলত কি। মূলত সেন্টেন্স মানে আমরা জানি যে দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। এইটা আমরা তুমি আমি আমরা সবাই মূলত ছোটবেলা থেকে, খুব ছোটবেলা থেকে এই জিনিসগুলো পড়ে আসি। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা যে সেন্টেন্স যদি তুমি মেক করতে পারো, সেন্টেন্সের দুইটা জিনিস খুব মানে ব্যাডলি নিডেড। এক নাম্বার হচ্ছে তোমার যদি ভোক্যাবটা থাকে, ঠিক আছে, ভোক্যাব। আর একটা হচ্ছে 2 নাম্বার, তুমি যদি ভোক্যাবটা ক্লিয়ার করতে পারো। আরেকটা জিনিস যদি তুমি ক্লিয়ার করতে পারো সেটা হচ্ছে যে এটাকে যদি তুমি সঠিক স্ট্রাকচারে ফলাইতে পারো, তাহলে তুমি দেখতে পাবা যে তুমি আসলে সেন্টেন্সগুলো খুব গুছায় সুন্দর করে হচ্ছে হলো লিখতে পারতেছো বা বলতে পারতেছো, ঠিক আছে। সো আরেকটা কথা তোমাদের একটু বলে রাখি, তোমরা যখন বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করবা তখন মানে একদম মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এই মোতাবেক করার দরকার নাই। কেমন, আমরা সেন্টেন্সের ক্লাস শুরু করার আগে মূলত সেন্টেন্স কি এটা তো অলরেডি বলে ফেলছি। আমরা ওইভাবে না ভেবে এখন একটু ঠিক ভিন্নভাবে ভাবার চেষ্টা করি। মূলত আমরা যেটা ভাববো সেটা হচ্ছে যে কন্ডিশনস, ঠিক আছে, কন্ডিশনস অফ অফ বিং, কন্ডিশনস অফ বিং আ সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্স হওয়ার জন্য কতগুলো কন্ডিশন বা কতগুলো শর্তের দরকার হয়। কেমন, তার মধ্যে প্রথম 1 নম্বর শর্ত হচ্ছে মূলত এই সেন্টেন্সটাকে ওয়ার্ডার্ড, ওয়ার্ডার্ড অর্থাৎ ওয়ার্ডার্ড মিন্স যে সাজানো গোছানো। অর্থাৎ এইটা যে সাজানো গোছানো হতে হবে। কি হতে হবে? সাজানো গোছানো। ক্লিয়ার, সাজানো গোছানো হতে হবে। 2, সাজানো গোছানো। 2 নাম্বার হচ্ছে এইটার মিনিংফুল, মিনিংফুল অর্থাৎ এইটাকে অর্থপূর্ণ হইতে হবে, ঠিক আছে, অর্থপূর্ণ। তুমি যে সেন্টেন্সটা লিখতেছো সেটার জন্য অবশ্যই অর্থপূর্ণ হয়। 3 নাম্বার হচ্ছে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে হলো যে যেটা এখন যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি শব্দের অর্থ হচ্ছে যোগ্যতা, যোগ্যতা বা আসক্তি, আসক্তি। অর্থাৎ এই আসক্তি এবং দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আসক্তি ভার্সেস তুমি যদি বলো যে আসক্তি, ঠিক আছে, এই আসক্তি এইটার মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে খারাপভাবে নিয়োজিত বা নিমগ্ন হয়ে থাকা, সেটাকে আমরা বলি আসক্তি। ক হসন্ত আর ত, আর এইটার মধ্যে আছে ত হসন্ত প্লাস হচ্ছে ত। এই আসক্তি বা যোগ্যতা মানে হচ্ছে কাজ করার ক্ষমতা। অর্থাৎ আমি দেখব যে আমি যে সেন্টেন্সটা মেক করতেছি এই সেন্টেন্সে যে সাবজেক্ট আছে, কেমন, এই সাবজেক্টের আসলে কাজ করার ক্ষমতা আছে কিনা। যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলে ডেফিনেটলি সেটা অ্যাক্টিভ, আর যদি কাজ করার ক্ষমতা না থাকে তাহলে ডেফিনেটলি প্যাসিভ। অর্থাৎ কাজ করার ক্ষমতা থাকলে ভার্বের সাথে আমাদের কি করতে হয়? আইএনজি করতে হয়। আর যদি কাজ করার ক্ষমতা না থাকে তাহলে সেটাকে কি করতে হয়? V3 করতে হয়। এইটা আমরা আরো আস্তে আস্তে জানার চেষ্টা করব। সো এই 3টা জিনিস তো থাকবেই, সাথে যে জিনিসটা এখন অ্যাড করব অর্থাৎ যেটা যোগ করা হবে সেটা একটু মাথায় রেখো, সেটা হচ্ছে অর্থাৎ সেন্স। এই সেন্স, সেন্স, এই সেন্স জিনিসটা অর্থাৎ তুমি যে একটা সেন্টেন্স পড়ে বুঝবে যে এইটা আসলে কোন সেন্টেন্স বা এইটার মিনিংটা কি, বা তুমি যে সেন্টেন্স মেক করতে যাবে ট্রান্সলেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই সেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমন, এই সেন্সটা তুমি যদি এই সেন্সটা আস্তে আস্তে গ্রো হবে, খুব দ্রুত র্যাপিডলি এই জিনিসটা হচ্ছে হলো সেন্সটা আসবে না, একটু লেগে থাকতে হবে। একটা সময় তুমি এমনি বুঝতে পারবে। যেমন অনেক সময় আমরা এই প্রত্যেকটা জিনিসের একদম লিটারেট মিনিং করতে চাই, অর্থাৎ একদম আক্ষরিক অনুবাদ, ঠিক আছে। এই আক্ষরিক অনুবাদ বাদ দিয়ে আমরা এটাকে চাইলে ভাবানুবাদও করতে পারি, ঠিক আছে। আমরা দেখবো এটা ক্লাসের আস্তে আস্তে, ক্লাসের ভেতরে আমরা দেখবো যে সেন্টেন্স কিভাবে আসতেছে বা কিভাবে আমরা ভাবানুবাদ করতেছি, এগুলা আলোচনায় থাকবে। এখন মূলত এই 4টা জিনিস একটা সেন্টেন্সের মধ্যে থাকা আবশ্যক। হ্যাঁ, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে একটা সেন্টেন্স হতে গেলে অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে, একটা সাবজেক্ট থাকতে হবে
এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং একটা কি থাকবে, একটা ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্ব আমরা অলরেডি আলোচনা করছি যে ফাইনাইট ভার্ব মানে যেই ভার্ব তার এসএনপিটি অর্থাৎ সাবজেক্ট, নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন ঘটে সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। এখন একটা জিনিস একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে মূলত কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে মানে সেন্টেন্স কত প্রকার, এই জিনিসগুলো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা লিখে অবশ্যই তৌফিক ইংলিশ এটার ডেসক্রিপশনে আমাদের গ্রুপ লিংক দেওয়া থাকবে, পেজ লিংক দেওয়া থাকবে। আমি তোমাদের রিকোয়েস্ট করব যারা দেখতেছো তারা প্রত্যেকটা সেন্টেন্সের 5টা করে এক্সাম্পল নিজের মতো করে, এটা ভুল হইতে পারে কোনো সমস্যা নাই, তুমি এইটা পোস্ট করবে যাতে এইটা তুমি যেটা শিখছো এটা যেন তুমি হলো এটা তুমি এটা যেন বুঝাইতে পারো। আলবার্ট আইনস্টাইনের একটা কথা আছে, সেটা হচ্ছে যে ইফ ইউ কান্ট এক্সপ্লেইন ইট সিম্পলি ইট মিনস ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল এনাফ। তার মানে তুমি এটা ভালো করে বুঝো নাই, সো তোমাকে অবশ্যই এটার কি করতে হবে, এটা একটা আউটপুট দিতে হবে। এখন তোমার মাথায় যেগুলো যাচ্ছে সেগুলো ডেফিনেটলি ইনপুট। কেমন? সো একটা সেন্টেন্স হতে গেলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব তো থাকা লাগবে, তাছাড়া এই 4টা কন্ডিশন আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইটা বাদ দিয়ে এখন আমরা কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ইফ এনিওয়ান উইল আস্ক ইউ দেয়ার আর হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্সেস ইন ইংলিশ গ্রামার। সো ইংলিশ গ্রামারের সেন্টেন্স মূলত তোমাদেরকে জিজ্ঞেস করা হলে তোমরা অনেকেই বলবে 5 প্রকার, তোমরা অনেকে বলবে 3 প্রকার, তোমরা অনেকে বলতে পারো 4 প্রকার, কিন্তু আসলে সেন্টেন্স হচ্ছে প্রধানত লক্ষ্য করো কথাটার দিকে, সেটা হচ্ছে প্রধানত 2 প্রকার। সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মিনিং, অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে মডার্ন গ্রামারে, ওল্ড গ্রামারে 5 প্রকার, কিন্তু মডার্ন গ্রামারে এটাকে 4 প্রকার করা হয়েছে। ঠিক আছে? অ্যাকর্ডিং টু এই শব্দটাকে একটু আইডেন্টিফাই করে নাও। এই অ্যাকর্ডিং টু শব্দের অর্থ হচ্ছে অনুসারে। অ্যাকর্ডিং এর পরে প্রিপজিশন সবসময় টু বসে। কি বসে? অ্যাকর্ডিং এর পরে প্রিপজিশন টু বসে। এখন দেখো অ্যাকর্ডিং টু দ্য মিনিং অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার ওল্ড গ্রামার, বাট মডার্ন গ্রামারে অপটেটিভ সেন্টেন্সটাকে তুলে দেওয়া হয়েছে, দিয়ে 4 প্রকারে ভাগ করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আছে অ্যাকর্ডিং টু দ্য মিনিং, আর 2 নাম্বার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স হচ্ছে ওল্ড গ্রামার অনুসারে 3 প্রকার, বাট মডার্ন গ্রামার অনুসারে 4 প্রকার। কি কি একটু পরে আমরা আলোচনায় আসব। এই অ্যাকর্ডিং শব্দের অর্থ হচ্ছে, অ্যাকর্ডিং টু শব্দের অর্থ হচ্ছে, আমি আবারও বলি, সেটা হচ্ছে এটা অনুসারে। ঠিক আছে? কি অনুসারে? এখান থেকে ছোট্ট একটা পয়েন্ট নোট করে নাও, যদি কখনো দেখো যে মানে প্রিপজিশন যুক্ত ওয়ার্ড আছে, কি আছে? প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশন আছে, তাহলে সব সময় দেখবা যে ওয়ার্ড, প্রিপজিশন এবং ওয়ার্ড সবসময় চেষ্টা করবে তার পেছন থেকে মিনিং করতে। কারণ পেছন থেকে প্রিপজিশন যুক্ত, তার মানে কি এগুলো বিভক্তি, এই বিভক্তিগুলো সবসময় বাক্যের শেষে যুক্ত হয়। তো শেষের থেকে মিনিং করলে তুমি আসলে কি পাবে, মানে তুমি অ্যাকচুয়াল অর্থাৎ মানে প্রকৃত যে অর্থটা সেইটা পাবা। দেখো তুমি বলছে অনুসারের গঠন নাকি গঠনের অনুসারে, কোনটা? গঠন এর অনুসারে, অর্থাৎ গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার আমরা বলি। মডার্ন গ্রামার অনুসারে আমি আবারও বলতেছি সেটা 4 প্রকার, আর ওল্ড গ্রামার অনুসারে সেইটা হচ্ছে 3 প্রকার। এখন আসো আমরা প্রথমত একটু জানার চেষ্টা করব যে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অনুসারে আমরা 5 প্রকার নিয়ে আলোচনা করব। অ্যাকর্ডিং টু দ্য মিনিং অনুসারে প্রথমটা আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? একদম আমরা আজকে সেন্টেন্সের বেসিক টু অ্যাডভান্স আলোচনা করব, একদম কোথা থেকে? বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। কেমন? অ্যাসার্টিভ সেন্টেন্স, অথবা এটাকে বলা হয়ে থাকে ডিক্লারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? সো অ্যাসার্টিভ সেন্টেন্সকে মূলত যে সেন্টেন্স দ্বারা সাধারণত, কি বললাম? সাধারণত, যে সেন্টেন্স দ্বারা সাধারণত কি প্রকাশ করে? অর্থাৎ বিবৃতি প্রকাশ করে। দ্যাট মিনস জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ জেনারেল স্টেটমেন্ট প্রকাশ করে, সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। মূলত এখানে একটা জিনিস মাথায় রাখবে যে অ্যাসার্টিভ এইটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, কারণ কোনো ওয়ার্ডের শেষে যদি টিআইভিই পাও
OUS পাও, তারপরে হচ্ছে হলো SIVE পাও, ঠিক আছে, এই ইডি পাও। যদি এরকম দেখো যে হচ্ছে হলো এরকম ওয়ার্ডের শেষে আছে, সেই ওয়ার্ডগুলোকে আমাদের কি করতে হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিতে হয়। এখন সাধারণত বিবৃতি প্রকাশ করে অর্থাৎ জেনারেল স্টেটমেন্ট প্রকাশ করে, তখন আমরা সেটাকে বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স মানে জেনারেল স্টেটমেন্ট। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ প্রত্যেক জীবনে যে কথাবার্তাগুলো বলে থাকি সেগুলোই হচ্ছে মূলত কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। কেমন? আচ্ছা, এই সেন্টেন্সটাকে ভাগ করলে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, 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 আর আরেকটা আছে হচ্ছে হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে হলো নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি একটু আগে জেনে রাখি। সেটা হচ্ছে স্ট্রাকচার হচ্ছে তুমি সাবজেক্ট নিবা প্লাস ভার্ব এন্ড দেন এক্সটেনশন, এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি, এক্সটেনশন। অর্থাৎ অলরেডি আমরা সাবজেক্ট কি, ভার্ব কি, এক্সটেনশন কি আমাদের পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করছি। কেন এখানে এক্সটেনশন বললাম, ওয়াই নট অবজেক্ট, ঠিক আছে। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি, হ্যাঁ বোধক। অর্থাৎ এই জায়গায় অ্যাফার্মেটিভ অর্থ হচ্ছে হ্যাঁ বোধক, যেখানে হ্যাঁ সূচক বাক্য থাকবে, অর্থাৎ কোনো নেতিবাচক বা মানে নেগেটিভ কোনো কথাবার্তা আসবে না। সেটার স্ট্রাকচারটা কেমন হতে পারে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? যেমন ডেভিড, ডেভিড ড্রাইভস, ড্রাইভস আ কার, ডেভিড ড্রাইভস আ কার। ইটস আ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এইটাকে যদি আমি নেগেটিভ করি, নেগেটিভের সময় কি হয়, সাবজেক্ট প্লাস, তুমি একটা ছোট্ট পয়েন্ট লিখে নাও যে মূল ভার্বের সাথে, অর্থাৎ মূল যে ভার্ব, মূল ভার্ব মানে কি, ফাইনাইট ভার্বের সাথে তুমি কখনো নো, নট অথবা নেভার যোগ করে তুমি এটাকে কখনো কি করতে পারবে না, নেগেটিভ করতে পারবে না। তার মানে এটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে তোমার একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সেটা স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের মধ্যে কি আছে আমি তোমাকে একটু ছোট করে দেখাই। টু বি, এর মধ্যে আছে হচ্ছে হলো এম ইজ আর, এম ইজ আর, এরপরে আছে ওয়াজ এবং ওয়্যার। এরপরে কি আছে, টু ডু, ডু, ডাজ এবং কি, ডিড, এবং টু হ্যাভ, এর মধ্যে কি আছে, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এগুলোর পরে আমরা জানি ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি। ডু, ডাজ, ডিড এগুলোর পরে ভি জিরো, অর্থাৎ ভার্বের একদম বেস ফর্ম বসে, এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভি থ্রি বসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কোন ফর্ম বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব তোমাকে আনতেই হবে তুমি যদি সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাও। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এখন এই অক্সিলারি ভার্বটা কোথায় থেকে নিয়ে আসবে, অর্থাৎ তুমি দেখবে যে সাবজেক্ট কি আছে, ঠিক আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে ভার্ব প্লুরাল। খুবই সিম্পল। এখন অক্সিলারি ভার্ব এর সাথে নো অথবা নট অথবা নেভার, তারপরে হচ্ছে হলো মেইন ভার্ব। কি ভার্ব, মেইন ভার্ব, মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, এক্সটেনশন, ঠিক আছে। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, নো, নট, নেভার, মেইন ভার্ব প্লাস হচ্ছে এক্সটেনশন। মাস্ট তোমাকে এগুলো রাখতেই হবে নেগেটিভ করার সময়। যেমন আমি যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই এখন, তাহলে আমাকে কি করতে হবে, আমি সবগুলো একটু মুছে দিচ্ছি। সেটা হচ্ছে যে তুমি যদি এইটাকে নেগেটিভ করতে চাও তাহলে যেমন ডেভিড ড্রাইভস আ কার, তার মানে এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো ডেভিড যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা কি করতেছি, ডেভিড ডাজ নট, ডেভিড ডাজ নট ড্রাইভ, ডেভিড ডাজ নট ড্রাইভ আ কার, ঠিক আছে। অর্থাৎ ডেভিড ডাজ নট ড্রাইভ আ কার, অর্থাৎ এই যে ডাজ নট, তোমরা অনেক সময় লেখার সময় এইটাকে ডাজেন্ট করো, হ্যাঁ, এইটাকে আমরা বলি কন্ট্রাক্টেড ফর্ম। এই সংকুচিত রূপটা তোমরা তোমরা অবশ্যই লিখার ক্ষেত্রে এইটা ব্যবহার করবে না, তোমরা এই ডাজ নটটা ইউজ করবে। কেমন, ডু নট, ডাজ নট, ইজ নট, ইজেন্ট ইউজ করার দরকার নেই, আর্নড, ওয়াজেন্ট, ওয়াজ নট এগুলা ইউজ করবে, বিকজ ইটস আ ফর্মাল, ঠিক আছে, ফর্মাল। সো ডেভিড ডাজ নট ড্রাইভ আ কার, তাইলে এইটা কি হয়ে গেছে, এইটা নেগেটিভ হয়ে গেছে।
কেমন? আচ্ছা, এখন এই যে ডাজ নট ব্যবহার করলাম, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে ডেভিডের পরে আমরা ডাচ কেন করলাম? বিকজ ইটস আ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইটা অবশ্যই মাথায় রাখবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বের সাথে কি করতে হবে? এস অথবা ইএস যুক্ত করতে হয়। ক্লিয়ার? এখন আমরা জানি এস বা কি, যদি কখনো ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স এবং ও থাকে, এক্স ও, জেড থাকে, তাইলে ইএস, বাকি সব ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? এস যোগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমরা এই যে ডেভিড ডাজ নট, এইটা আমাদের নেগেটিভ। এখন তোমাদের মনে একটা ছোট্ট প্রশ্ন আসতেই পারে যে আমরা কোন সাবজেক্টের জন্য কোন ভার্বগুলো ব্যবহার করব। লিখে নাও, সেটা হচ্ছে যখন আই আই বলবা তখন আয়ের জন্য নিতে পারবা এম, আয়ের জন্য নিতে পারবা ওয়াজ, আয়ের জন্য নিতে পারবা ডু, আয়ের জন্য নিতে পারবা হ্যাভ। তাহলে উইয়ের জন্য কিভাবে কি নিতে পারবা? উইয়ের জন্য নিতে পারবা উই আর, উই ওয়্যার, তারপরে উই ডু, উই হ্যাভ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট প্যারেনথেসিস দিয়ে রাখলাম, কারণ আছে। ইউ এর জন্য আমরা কি নিতে পারবো? মাথায় রাখো, এক ইউ মানে কিন্তু তুমি, আর এক ইউ মানে তোমরা। সো ইউ এর জন্য সেম আর, ওয়্যার, ডু এবং হ্যাভ। আর আবার আরেকটা ইউ নিলাম, কেন? ইউ আর, ইউ ওয়্যার, ইউ ডু এবং ইউ হ্যাভ। এবং এই যে এগুলা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। এবার থার্ড পারসন আসে হি। হি এর জন্য আমরা কি নিই? হি ডাজ, হি ইজ, হি ওয়াজ, হি হ্যাজ, হি হ্যাজ। ক্লিয়ার? আচ্ছা, শি এর ক্ষেত্রে, যদি শি এর ক্ষেত্রে বলি, সেম, শি ইজ, শি ডাজ, শি ওয়াজ, শি হ্যাজ। এবং এই যে ডিড আর এই যে হ্যাড, মাথায় রেখো এই ডিড এবং হ্যাডটা আমরা তখনই ব্যবহার করতে পারি, অর্থাৎ এগুলো সব কিছুর সাথেই ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করা হয় পাস্ট ফর্মের ক্ষেত্রে। এই ডিডের পরে ভার্বের বেস ফর্ম বসে, আর হ্যাডের পরে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমরা টেন্স চ্যাপ্টারে আলোচনা করব এগুলো আরো বিস্তারিত। এগুলোর সাথে কিন্তু টেন্সের সম্পর্কটা খুবই ওতপ্রোত। এই জিনিসগুলো, সেন্টেন্সটা তুমি যদি ভালো করে মাথায় বসায় নিতে পারো, এর পরের ধাপগুলো অতিবাহিত করতে তোমার খুব একটা বেশি বেগ পোহাতে হবে না। কেমন? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা অনেক সময় ইট কেও নেই। হ্যাঁ, যখন কোনো সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্ট খুঁজে পাই না, তখন আমাদেরকে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইট নিতে হয়। আমরা ইট এবং দেয়ারের একটা ভিডিও অলরেডি তোমাদেরকে দিব ইনশাল্লাহ, যে ইট কখন বসে আর দেয়ার কখন বসে। ঠিক আছে? যেমন বস্তুবাচকের ক্ষেত্রে ইট বসে, ইতরবাচক প্রাণী বিশেষের ক্ষেত্রে ইট বসে, বেবির ক্ষেত্রে, শিশুর ক্ষেত্রে ইট বসে। ঠিক আছে? তারপরে সেন্টেন্সের সাবজেক্ট নাই, তখন আমাদেরকে ব্যবহার করতে হয় ইট। যেমন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। ঠিক আছে? সো এখন এই ইটের ক্ষেত্রে আমরা সেম, ইট ডাজ, ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, এন্ড ডিড এবং হ্যাড তো দুইটার জন্য বসতেছেই। সো এগুলোর সাথে আমাদেরকে নট ব্যবহার করলে এগুলো আমাদের কি করতে হয়? অর্থাৎ এগুলোকে নট ব্যবহার করে নেগেটিভ করতে হয়। ঠিক আছে? তুমি যদি মানে এরকম দেখো যে আই হ্যাভ নো বুকস, আই হ্যাভ নো বুকস, অর্থাৎ আই হ্যাভ নো বুকস, আমার কোনো বই নাই। এইটা বি ভার্ব এবং হ্যাভ ভার্ব দ্বারা যদি কখনো থাকা এবং হওয়া বোঝায়, তখন বি ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করে। এইটাকেও যদি তুমি নেগেটিভ করতে চাও, তাহলে বলতে হবে আই ডু নট হ্যাভ কি এনি বুকস, আই ডু নট হ্যাভ এনি বুকস, তার মানে আমার কাছে কোনো বই নেই। এখন তুমি এই সেন্টেন্সে আই কখন বসতেছে, ও এর ক্ষেত্রে ভার্ব কি বসতেছে, ইউ এর ক্ষেত্রে কি বসতেছে, ইউ এর ক্ষেত্রে, হি এর ক্ষেত্রে কি বসতেছে, ইটের ক্ষেত্রে কি বসতেছে, এই জিনিসগুলো একটু সুন্দর করে রপ্ত করে নিবে, যাতে সেন্টেন্স মেক করতে তোমার অনেকটা ইজি হয়, অর্থাৎ তুমি খুব মানে খুব সহজে সেন্টেন্স মেক করে ফেলতে পারো। সো এইটাই ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের মধ্যে আলোচনা, অর্থাৎ স্ট্রাকচার বেসড আলোচনা। এখন তুমি তোমার মতো করে যেমন ইচ্ছা, অর্থাৎ তুমি তেমন ভাবে সেন্টেন্স তৈরি করতে পারো। নাম্বার 2, আমরা এইবার টার্ন করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিসের ক্ষেত্রে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা সাধারণত প্রশ্ন করা হয়। কি করা হয়? প্রশ্ন করা হয়, সেটাকে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রধানত মানে প্রশ্ন করা হয়, প্রধানত দুই ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হতে পারে। যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা বলবো,
তখন তোমার একটা সিনারিও তোমার চোখের সামনে ভাষা লাগবে। সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে WH ওয়ার্ড, এই WH ওয়ার্ড দিয়ে হতে পারে, আর 2 নাম্বারটা হতে পারে অক্সিলারি ভার্ব। কি? অক্সিলারি ভার্ব। একটা WH ওয়ার্ড আর একটা আমরা কি বলতেছি, অক্সিলারি ভার্ব। এখন WH ওয়ার্ডের মধ্যে আসলে কোনগুলো আছে লক্ষ্য করো, যেমন হু, হোয়াট, তারপরে হোয়ার, হোয়েন, হাউ, হাউ, হুইচ, হুইচ, ঠিক আছে, হোম, ইটিসি, এগুলো হচ্ছে WH ওয়ার্ডের মধ্যে আছে। এই WH ওয়ার্ডগুলো যখন বাক্যের ভেতরে থাকবে না, তখন একটা স্ট্রাকচার, একদম ইউনিভার্সাল স্ট্রাকচার তোমার মাথায় গেঁথে নিতে হবে, যে WH ওয়ার্ড থাকা মানেই WH ওয়ার্ড প্লাস এইখানে অক্সিলারি ভার্ব বসবে। কি বসবে? অক্সিলারি ভার্ব। এরপরে কি বসবে? ডেফিনেটলি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপরে কি? মেইন ভার্ব, এন্ড তারপরে বসবে হচ্ছে এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন সাইন। আমরা অনেকেই ইম্পারেটিভ সেন্টেন্স, সরি, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে আসি, কিন্তু লাস্টে এই সাইনটা দেই না। মাথায় রেখো, এই সাইনটা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই সাইনটা দিলেই, আমার যদি না দিই তাহলে সেন্টেন্স অসম্পূর্ণ থাকবে। কেমন থাকবে? অসম্পূর্ণ থাকবে। যেমন আমি যদি তোমাকে বলি যে হোয়ার, হোয়ার আর ইউ coming, where are you coming from, where are you coming from, তুমি কোথায় থেকে আসতেছো? এই যে where are you coming from, দেখো একটু মিলাই নাও, WH ওয়ার্ড আছে, আছে অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে, এরপরে এক্সটেনশন ফর্ম, ঠিক আছে? এটা থাকলে থাকতে পারে, এক্সটেনশন থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। একটা সেন্টেন্সের বেসিক মানে নিডস হচ্ছে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। ক্লিয়ার? এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব হচ্ছে হলো এই আর এই যে কামিং, ঠিক আছে? হোয়ার আর ইউ কামিং ফ্রম, ঠিক আছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? বা হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট। এইটা হচ্ছে হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH ওয়ার্ডের স্ট্রাকচার। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে WH ওয়ার্ডগুলো তো গেল, এখন হু ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? ব্যক্তি। হোয়াট ব্যবহার করা হয় ব্যক্তি প্লাস বস্তু, ব্যক্তি প্লাস বস্তু। হোয়ার ব্যবহার করা হয় জায়গা, জায়গা। হোয়েন ব্যবহার করা হয় সময়। হাউ ব্যবহার করা হয় ম্যানার, কাজের ধরন, ধরন। মাথায় রেখো, কোনো বাংলা ওয়ার্ডের শেষে যদি রি মানে রি, রি, র এবং মানে রি র মূর্ধন্যর পরে, রি র, র এর পরে বাংলা ক্রিয়ার শেষে, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যদি র থাকে, এই লাস্টের র এর পরে সবসময় কি করতে হয়? এখানে মূর্ধন্য ধরন, ঠিক আছে? এই ধরন ব্যবহার করতে হয়। হুইচ, এই হুইচ কখন ব্যবহার করা হয়? হুইচ ব্যবহার করা হয় হচ্ছে হলো বস্তুর ক্ষেত্রে, বস্তু। হোম ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে? সো এই যে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ, হোম, ইটিসি, এগুলো আমরা ব্যবহার করে থাকি কিসের ক্ষেত্রে? মাথায় রাখবা, এই জিনিসগুলো আমরা কখন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ক্লিয়ার? এইটা হচ্ছে WH ওয়ার্ড গেল। এছাড়াও ইন্টারোগেটিভ সেন্টেন্স আরো একভাবে তৈরি হতে পারে, তৈরি হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা, অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকবে প্লাস সাবজেক্ট থাকবে, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, ঠিক আছে? সো অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, এক্সটেনশন, এতটুকু পর্যন্ত দিলাম, কিন্তু লাস্টে এই নোট অফ ইন্টারোগেশন সাইন দিলাম না। পুরো সেন্টেন্সটা ভুল, ঠিক আছে? পুরো এই সাইনটা ইটস ব্যাডলি নিডেড, ঠিক আছে? মাস্ট নিডেড। সো মাস্ট নিড, এইখানে এই অক্সিলারি, এই নোট অফ ইন্টারোগেশন সাইনটা লাগবেই। সো অক্সিলারি ভার্ব দ্বারা কেমন? যেমন আর ইউ গোয়িং, আর ইউ গোয়িং টু জয়েন, আর ইউ গোয়িং টু জয়েন দ্য পার্টি, আর ইউ গোয়িং টু জয়েন দ্য পার্টি। সো এই যে তুমি কি মানে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতেছো, করতে যাচ্ছ। সো এই কিরকম ক্ষেত্রে, যেমন আর ইউ টিচিং
আর ইউ টিচিং জে জো, তুমি কি জোকে পড়াতে যাচ্ছ? এই যে আর এই যে এইটা যখন বলা থাকে তখন মাথায় রাখবে অক্সিলারি ভার্বটা আগে চলে আসে এবং সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি যেটা আছে এক্সটেনশন বসলে বসে যেতে পারে। তোমাদেরকে ছোট্ট এই দুইটা জিনিসের মধ্যে একটু মানে ছোট্ট দুইটা জিনিসের মধ্যে একটা মানে সূত্র মানে একটা মানে পার্থক্য একটু দেখাই দিই। তুমি যখন WH দিয়ে প্রশ্ন করবা বাংলায় তোমরা প্রায় কয় দীর্ঘী এবং কয় রস্যি দেখতে পাও জানো? এই দীর্ঘী এবং এই রস্যি আমরা কখন ব্যবহার করি? যখন এই WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হয় তখন তুমি উত্তরে হয় নাউন পাবে, নয়তো উত্তরে তুমি অ্যাডজেক্টিভ পাবে। যেমন হাউ ইজ ইওর কন্ডিশন, আমি বলতেছি গুড বা ব্যাড বা ওয়েল, ঠিক আছে, বা ওয়্যার আর ইউ কামিং ফ্রম, রাজশাহী। সো এই যে এইটাকে বলা হয় পেইন ইন দ্যাট কোয়েশ্চেন, অর্থাৎ তোমার মুখ এখানে খোলা থাকবে, তুমি চাইলে যে কোনো কিছু মানে প্রশ্ন অনুসারে যে কোনো কিছু অ্যান্সার করতে পারবে। বাট যখন কয় ঋষিকারের কি ব্যবহার করব তখন তো এই অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়, অর্থাৎ তখন তোমার এটাকে বলা হয় ক্লোজ ইন দ্যাট কোয়েশ্চেন, অর্থাৎ তোমার মুখ তখন সেই জায়গায় বন্ধ থাকবে। অর্থাৎ তোমাকে দুইটা জিনিসের মধ্যে উত্তর দিতে হবে, আইদার ইয়েস অর নো, আইদার ইয়েস অর নো, এই দুইটার মধ্যে তোমাদেরকে কি করতে হবে? অ্যান্সার করতে হবে। এখন তোমরা এই WH ওয়ার্ড দিয়ে 5টা অক্সিলারি ভার্ব দিয়ে 5টা সেন্টেন্স মেক করো, অর্থাৎ মেক করে দেখো যে এই স্ট্রাকচারের সাথে ফেলায় তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারতেছো কিনা। এইখান থেকে তোমাদেরকে ছোট্ট একটা বোনাস টিপস দেই, ঠিক আছে? যেহেতু তোমরা এতক্ষণ ক্লাসটার সাথে আসো, ধৈর্য ধরে ক্লাসটা দেখতেছো, যদি তোমাদের মানে মনে হয় যে ক্লাসটা একটু ফাস্ট করা দরকার তাহলে 1.5x দিয়ে করবে, তাইলে দেখবা যে ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। বা যখন বুঝতে পারতেছো না বা যখন তুমি জিনিসগুলো জানা, অনেক কিছু তোমার জানা থাকবে, তখন তুমি কি করবে 1.5x এর 10 ক্লাসটা মানে শেষ পর্যন্ত দেখে যাবে। বাট একটা জিনিস মাথায় রাখো, যেটা শুরু করছো সেটা একদম শেষ পর্যন্ত শেষ করে তারপরে উঠো, তাহলে ওই সম্পর্কিত যে আইডিয়াটা, ওই সম্পর্কিত যে কনসেপ্টটা, এটা আরো বেশি পরিষ্কার হবে। এইটা শুধুমাত্র ইংরেজির ক্ষেত্রে ব্যাপারটা এমন না, যে কোনো বিষয়ের ক্ষেত্রেই, যে কোনো পার্সপেক্টিভের ক্ষেত্রেই, ঠিক আছে? এই সেম জিনিসটা একটু ফলো করো। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই ইন্টারোগেটিভ কথাটা দেখতে পাচ্ছ, রাইট? এই ইন্টারোগেটিভ কথাটা যখন দেখতে পাচ্ছ তখন একটা জিনিস মাথায় রাখবা যে মূলত এই ইন্টারোগেটিভ কিভাবে আসছে। মূলত ইন্টারোগেটিভ আসছে INTEROGATE, ইন্টারোগেট। যখন কোনো ওয়ার্ডের শেষে টি অথবা টিই দেখতে পাই তখন TION দিয়ে নাউন, TIV দ্বারা সেটাকে অ্যাডজেক্টিভ এবং TIVELY দ্বারা সেটাকে কি করতে হয়? অ্যাডভার্ব করতে হয়। অর্থাৎ এটা ভার্ব, এটা ভার্ব, ঠিক আছে? এইটা TION দ্বারা এটাকে নাউন, TIV দ্বারা এটাকে আমরা অ্যাডজেক্টিভ এবং TIVELY দ্বারা সেটাকে আমরা কি করতেছি? অ্যাডভার্ব করতেছি, ঠিক আছে? এই জিনিসগুলা একটা সূত্র তোমরা অলরেডি মাথায় রেখে নাও যে কোনো ওয়ার্ডের শেষে যদি টি অথবা টি দেখতে পাও তাহলে TION দ্বারা নাউন, TIV দ্বারা অ্যাডজেক্টিভ এবং TIVELY দ্বারা সেটাকে অ্যাডভার্ব। যেমন সেখানে আসতে পারে কন্টামিনেট থেকে আসছে কন্টামিনেশন, কন্টামিনেটিভ, কন্টামিনেটিভলি, পলিউট, পলিউশন, পলিউটিভ, পলিউটিভলি, ঠিক আছে? অ্যাসার্ট, অ্যাসার্টেশন, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভলি। তারপরে হচ্ছে হলো তুমি দেখতে পাবা যে হচ্ছে হলো কমিউনিকেট, সো কমিউনিকেশন, কমিউনিকেটিভ এবং কমিউনিকেটিভলি। এই যে তুমি দেখতে পাচ্ছ যে এইটা একটা মানে ক্লুর মধ্যে পড়ে গেছে, ঠিক আছে? এটা একটু খাতায় নোট করে নিও। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তো মোটামুটি ক্লিয়ার, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হইতে পারে দুইটা ক্যাটাগরিতে। এরপরে আছে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি আছে? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? যে সেন্টেন্স দ্বারা সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি ইত্যাদি প্রকাশ করে, রাইট? সেটাকে আমরা কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স বলি। খুবই ক্লিয়ার। কিন্তু মাথায় রেখো, তুমি যখন ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে যাবা, মডার্ন গ্রামার থেকে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সকে বাদ দেওয়া হয় নাই। সবচেয়ে বড় ব্যাপার, ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে যাবে তখন তোমার মাথায় একটা জিনিস মানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে তোমাকে কন্ডিশনস মেনে চলতে হবে। কন্ডিশন অফ বিং অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ কন্ডিশনস অফ বিং অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স।
অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার জন্য কিছু কন্ডিশন লাগে। কি কি সেই কন্ডিশন? 1 নাম্বার, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। ঠিক আছে, ভার্ব দ্বারা শুরু হয়। দ্বিতীয়ত, ভার্বের বেস ফর্মে বসে। ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। আমি আবারও বলতেছি, ফ্রম এবং ফর্মের মধ্যে পার্থক্য হচ্ছে, দেখো এফ আর ও এম ফ্রম মানে হচ্ছে হলো হইতে, আর এফ ও আর এম ফর্ম মানে হচ্ছে গঠন অথবা গঠন করা। ঠিক আছে, এইটা একদিক দিয়ে ভার্বও হতে পারে, আবার অপর দিক দিয়ে নাউনও হতে পারে। আর এই ফ্রম হচ্ছে আমার এখানে কিন্তু প্রিপোজিশন। ঠিক আছে, ওকে। সো এইবার আসো যে 1 নাম্বার ভার্ব দ্বারা শুরু হয় এবং ভার্বের বেস ফর্ম হয়, এবং আরেকটা মজার বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে, অর্থাৎ সাবজেক্ট হিসাবে ইউ উহ্য থাকে। অর্থাৎ উহ্য মানে হচ্ছে উহ্য থাকে, অর্থাৎ এই উহ্য মানে সেন্টেন্সের ভেতরে ইউটা থাকে না, অর্থাৎ অমিট থাকে। অমিট থাকে কিন্তু সেন্টেন্সে লেখা হয় না। কেন এই ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউ উহ্য থাকে? এর অন্যতম কারণ হচ্ছে, তুমি যখন চিন্তা করো যে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় সর্বদা যে কাজটা করা হয়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ফার্স্ট পারসন সবসময় সেকেন্ড পারসনকে, অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসনকে কি করে? ইনস্ট্রাক্ট করে। অর্থাৎ দিক নির্দেশনা দেয়। কি দেয়? যে দিক নির্দেশনা দেয়, যে তুমি যাও, তুমি এইটা আনো, তুমি ওইটা করো। ঠিক আছে, এই টাইপের কথাবার্তা। যেমন আমরা বলতেছি ডু দ্য জব, কাজটা করো, ডু দ্য জব। তারপরে আমরা বলতেছি যে প্লিজ প্লিজ গিভ মি আ গ্লাস, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, ডু নট রান ইন দ্য সান, ডু নট রান ইন দ্য সান। মূলত এই যে ডু দ্য জব, এইটা দ্বারা ওয়ার্ডার করছে, ওয়ার্ডার। তারপরে এইটা দ্বারা কি বলছে? এটা দ্বারা জিজ্ঞাসা করছে রিকোয়েস্ট। ডু নট সান, এটা দ্বারা ফরবিড বা প্রোহাবিটেশন। ঠিক আছে, আচ্ছা। ডু নট রান, প্লিজ, তারপরে ওয়ার্ড অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যেমন অলওয়েজ রেসপেক্ট ইওর টিচার। দেখো এইখানে অলওয়েজ রেসপেক্ট ইওর টিচার, এই ইওরটা কেন নিয়ে আসলাম জানো? এই অলওয়েজ কিন্তু এই জায়গায় অ্যাডভার্ব। হ্যাঁ, এই প্লিজটা কিন্তু অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ এরা হচ্ছে এই যে ভার্বটা আছে, এই ভার্বটাকে কি করতেছে? মডিফাই করতেছে। দ্যাটস ওয়াই এইটাকে আমরা বলতেছি এগুলো হচ্ছে অ্যাডভার্ব। যে সকল শব্দ ভার্বকে মডিফাই করে তাদেরকে আমরা অ্যাডভার্ব বলি, আর যে সকল শব্দ নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। ক্লিয়ার? আচ্ছা, মাথায় রেখো যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে, কি দ্বারা? কেমন দ্বারা প্রশ্ন করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ভার্বকে যদি তুমি কখনো কেমন ভাবে প্রশ্ন করো, কেমন আর তার সাথে যদি ভাবে ইয়াটা থাকে, কেমন ভাবে যখন বলবে তখন তুমি যেটা পাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। কি পাচ্ছ? অ্যাডভার্ব। সো এখন এই যে অলওয়েজ রেসপেক্ট, এইটা দ্বারা কি প্রকাশ করছে? অ্যাডভাইস। মূলত অ্যাডভাইস এবং অ্যাডভাইসের মধ্যে পার্থক্য কি? এই অ্যাডভাইস হচ্ছে ভার্ব, আর এই অ্যাডভাইস হচ্ছে আমার কি? বাক্যে নাউন। কোনো ওয়ার্ডের শেষে যদি কখনো আইসিই দেখতে পাও তাইলে সেটা ভার্ব ওয়ার্ড, আর যদি কোনো আইএসি দেখতে পাও তাইলে সেটা আইএসি অথবা আইজেডই দেখতে পাও তাহলে সেটা হয়ে যায় হচ্ছে হলো উপরেরটা নাউন ওয়ার্ড আর নিচেরটা ভার্ব ওয়ার্ড। ক্লিয়ার? সো ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ফার্স্ট পারসন সেকেন্ড পারসনকে এক ধরনের নির্দেশনা প্রদান করে থাকে, যে কারণে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কি করি? অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দ্বারা শুরু হয় এবং ভার্বের বেস ফর্ম হয়। আরেকটা জিনিস মাথায় রাখো ইম্পারেটিভ সেন্টেন্স করার সময়, সেটা হচ্ছে আমরা তো দেখলাম যে ভার্ব দেওয়া, অনেক সময় লেট দ্বারাও ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, নট হতে পারে। যেমন আমরা লেট ব্যবহার করতেছি, যেমন লেট মি গো দেয়ার,
ঠিক আছে, আমাকে সেখানে যেতে দেওয়া হোক। লেট আস গো আউট, লেট আস গো আউট ফর ফর আ ওয়াক, চলো আমরা একটু হেঁটে আসি। সো এই যে লেট আস ব্যবহার করতেছি, এই যে লেট মি ব্যবহার করতেছি, এগুলা ব্যবহার করতেছি, এগুলাও কিন্তু এই পূর্বে কিন্তু সাবজেক্ট হিসাবে ইউ আছে, কিন্তু সেগুলা কিন্তু উহ্য অবস্থায় আছে, এগুলো সেন্টেন্সে নাই। দ্যাটস ওয়াই আমরা এগুলাকে বলে থাকি ইম্প্যারেটিভ সেন্টেন্স। অর্থাৎ এরকম তাহলে এখন 5 থেকে 10টা এক্সাম্পল নিজের মতো করে, নিজের মানে মন মতো, কোনো বই বা কোনো ধরনের ইন্টারনেটে সার্চ না করে নিজের মতো করে 10 রকম ভার্ব দিয়ে কি করবে, ইম্প্যারেটিভ সেন্টেন্স তৈরি করে দেখো কতটুকু পারতেছো। নিজেকে যাচাই করো যে আসলে মানে তুমি যে ক্লাসটা করতেছো এখন, এই ক্লাসটা থেকে তুমি আসলে কি আউটকাম পেলে বা কতটুকু তোমার লাভ হলো, এইটা জানাটা অনেক বেশি জরুরি। তুমি যদি না বুঝো তাহলে তুমি আবার দরকার হয় পেছনে আসো, ক্লাসটা আবার দেখো, আবার হচ্ছে লেখার চেষ্টা করো। বাট তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, হাল ছেড়ো না। তোমাকে কাজ মানে কোনো একটা জিনিস যখন শুরু করছো তখন সেটা শেষ পর্যন্ত তোমাকে যেতেই হবে, মাস্ট। হ্যাঁ, আচ্ছা, এখন সেটা গেল হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্সের পালা। এখন আমরা একটু দেখে নিব, সেটা হচ্ছে যে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ অপটেটিভ সেন্টেন্স, এই অপটেটিভ সেন্টেন্স কি? এই অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা অথবা প্রেয়ার প্রেয়ার অথবা উইশ প্রকাশ করে। প্রেয়ার অথবা কি আসে, উইশ, তখন এটাকে আমরা বলি অপটেটিভ সেন্টেন্স। যেমন এইখানে মে থাকে, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, ঠিক আছে। মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, ঠিক আছে। সো এই জিনিসগুলোকে আমরা যখন বলি, অর্থাৎ প্রেয়ার অথবা উইশ প্রার্থনা অথবা আশীর্বাদ প্রকাশ করে অথবা শুভকামনা করে, যে মে ইউ বি হ্যাপি ইন ইউর এন্টায়ার লাইফ, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি ইন ইউর হোল লাইফ, ঠিক আছে, হোল লাইফ। সো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলতেছি কি, অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? অর্থাৎ প্রার্থনা অথবা কি প্রকাশ করবে, আশীর্বাদ প্রকাশ করবে ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সে। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস তোমাদেরকে বলি, যে এইখানে এই যে মে শব্দটা দেখতে পাচ্ছ, এই মে শব্দটা হচ্ছে মূলত মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি, কারণ অক্সিলারি ভার্বকে তুমি যদি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, অলরেডি দেখাই ফেলছি যে টু বি, টু ডু এবং টু হ্যাভ, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির মধ্যে কোনগুলো আছে, ক্যান, কুড, শ্যাল, শ্যাল, শুড, ঠিক আছে, উইল, উইল, উড, উড, মে, মাইট, মে, মাইট, ওট টু, ওট টু, ঠিক আছে, ইউজ টু, এই জিনিসগুলো ইটিসি আরো আছে। এইগুলোর পরে মাথায় রেখো, মডাল অক্সিলারির পরে যেই সাবজেক্টই আসুক না কেন, যেই সাবজেক্টই আসুক না কেন, ভার্ব তার কোন ফর্মে হয়, বেস ফর্মে। অর্থাৎ বেস ফর্ম, বেস ফর্ম, অর্থাৎ বেস ফর্মে, অর্থাৎ ভার্বের জিরো ফর্ম বসে। কোন ফর্ম বসে, জিরো। এখন তুমি দেখো যে এই যে মে আছে না, এই মেটার সাথে যদি আমি খালি জাস্ট একটা কাজ করি, কি কাজ, যে মে প্লাস এই যে এতটুকু অংশ কিন্তু আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ছে। খেয়াল করো, ইউ লিভ লং, ইউ বি হ্যাপি ইন ইউর ইন্টায়ার লাইফ, এই অংশটুকু কিন্তু আমার অ্যাসার্টিভ। তাহলে মে প্লাস হচ্ছে যদি আমরা কখনো অ্যাসার্টিভ সেন্টেন্স প্রকাশ করি, মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ ইকাল টু আমরা বলতে পারি অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু পরিষ্কার হলে এটা সম্পর্কে যদি তোমরা জানতে চাও যে ক্যান মানে পারা, কুড মানে পারা, এগুলো সম্পর্কে আস্তে আস্তে ভিডিও আসবে। তবে তোমরা যদি চাও, পিসি দাসের যদি বই থাকে তোমাদের কাছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, ওইটার পেজ নাম্বার 91-এ গেলে তোমরা এইখানে দেখতে পাবে যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ওট টু, ইউজ টু, ইটিসি, এটিসি মানে কি, এটসেট্রা, এটসেট্রার বানান কি, ইটিসি, দুই পাশের দুইটা ই, মাঝখানে একটা টি, আর রাজশাহী বানানের আরে রা, এটসেট্রা। এর মানে হচ্ছে অ্যান্ড, সো,
অন ইত্যাদি, রাইট? সরি। এখন তুমি এই অপটেটিভ সেন্টেন্সটা তোমার ভেতরে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হলো। এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে যে আমরা এখন 5 নাম্বার যেটাতে যাব সেটা হচ্ছে এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি সেই এক্সক্লেমেটরি সেন্টেন্স? একটু লক্ষ্য করো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যেটা দ্বারা আনন্দ, আনন্দ, হাসি, কান্না, কান্না, ঠিক আছে, দুঃখ, দুঃখ, ঠিক আছে, বেদনা, অর্থাৎ এইটাকে আমরা একসাথে বলতে পারি যে আবেগ সূচক। কি সূচক? আবেগ সূচক বাক্য। আবেগ সূচক বাক্য। এই আবেগ সূচক বাক্য, এই আবেগ সূচক এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি হয় হচ্ছে দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। দুই ভাবে। এক নাম্বার যেমন আমরা এই ওয়ার্ডগুলা, যেমন HURRAH, হুররা, তারপরে অ্যালাস, তারপরে ও গড, তারপরে ও মাই গুডনেস, ও মাই গুডনেস, ঠিক আছে? এই যে ধরনের শব্দগুলো ব্যবহার করতেছি, ঠিক আছে, ও মাই গুডনেস, এই ধরনের শব্দগুলাই যেমন হুররা, অ্যালাস, ও গড, ও মাই গুডনেস, এগুলোর পরে ঠিক এর পরে যদি তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স বসাই দাও, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি যদি বসাই দাও তাহলে দেখবে যে এগুলা কি হয়ে গেছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেছে। যেমন হুররা ব্যবহার করা হয় হাসি বা জয় প্রকাশ করার জন্য, অ্যালাস দুঃখ, ও গড বিরক্ত, ও মাই গুডনেস এইটা তোমার ব্যবহার করা হয়ে থাকে কিসের ক্ষেত্রে? অর্থাৎ তুমি সারপ্রাইজ কোনো কিছু নিয়ে, ঠিক আছে, যখন অপ্রত্যাশিত কোনো কিছু আসে, ঠিক আছে? সো সারপ্রাইজিং এর ক্ষেত্রে এই দুই ভাবের মধ্যে একটা গেল হুররা, এলাস। আর দ্বিতীয় নাম্বারটা তৈরি হইতে পারে হোয়াট দিয়ে। হোয়াটের পরে এ অথবা এন বসে, কিন্তু হাওয়ের পরে এ অথবা এন কি বসে না, এ অথবা এন বসে না। হোয়াটে বা হাউ এরপরে তোমার কি থাকতে পারে? অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব। ক্লিয়ার? অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব। সো হুররা, হোয়াট, এ, এই দুই ভাবে তৈরি হতে পারে। যেমন আমরা যদি বলি হুররা, হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, হুররা উই হ্যাভ ওন দ্য গেম। এরপরে আমরা বলতে পারি যে হোয়াট দিয়ে, হোয়াট আ শর্ট, হোয়াট আ শর্ট ইট ইজ, হোয়াট আ শর্ট ইট ইজ, ঠিক আছে? এই যে দেখো হুররা ব্যবহার করছি এবং এরপরে যে সাইনটা, এই সাইনটা মাস্ট লাগবে। এই সাইনটাকে আমরা বলি নোট অফ এক্সক্লেমেশন, নোট অফ এক্সক্লেমেশন সাইন, নোট অফ এক্সক্লেমেশন সাইন। ক্লিয়ার? আচ্ছা, এই হলো মোটামুটি আলোচনা ছিল যে হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে। এখন প্রত্যেকটা সেন্টেন্স অলরেডি তোমরা জেনে গেছো, তোমাদের স্ট্রাকচার জানা আছে। তোমরা খুব সুন্দর করে এগুলার কি করবে, মানে এক্সাম্পল লিখবে, বাংলা লিখবে এবং চাইলে এবং এটার হলো ইংরেজিতে লেখার চেষ্টা করবে, করে এটা অবশ্যই তৌফিক ইংলিশ এর গ্রুপে দেওয়ার চেষ্টা করো। আর যদি নাও দাও তো নিজে থেকে প্র্যাকটিস করো, কেমন? আচ্ছা, এখন সেন্টেন্সের এটা তো গেল অ্যাকর্ডিং টু দ্য মিনিং অনুসারে। এখন আসো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। হ্যাঁ, একটু মনোযোগ, এখন মনোযোগটা অনেক বেশি দরকার। হ্যাঁ, অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। এই অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অনুসারে আমরা জানি যে এটা মডার্ন গ্রামার অনুসারে, ওল্ড গ্রামার অনুসারে 3 প্রকার, আর মডার্ন গ্রামার অনুসারে এটা হচ্ছে আমরা 4 প্রকার ভাবে ব্যবহার করি। নাম্বার 1, প্রথম যেটা, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। ভাইয়া এই সিম্পল সেন্টেন্সে কি থাকে? মূলত এই সিম্পল সেন্টেন্সে থাকে একটা সাবজেক্ট এবং মাস্ট থাকে একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। যেমন আই গো, হি গোজ, ঠিক আছে, আই গো, হি গোজ, দে ইট, ইটিসি। এটা থাকতে পারে একটা সিম্পল সেন্টেন্সে। আবার কিছু আগে ফ্রেজ থাকতে পারে, ফ্রেজ, ফ্রেজ, তারপরে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে পারে।
তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা যে জিনিসটা ফাইন্ড আউট করার চেষ্টা করবে সেটা হচ্ছে যে এইটার মধ্যে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে কিনা, একটা ফাইনাইট ভার্ব আছে কিনা। আর বাকি ফ্রেজ মানে কি? ফ্রেজ হচ্ছে শব্দাংশ, ঠিক আছে, কতগুলো শব্দ যখন একসাথে বসে। আর ক্লজ হচ্ছে বাক্যাংশ। এই ফ্রেজ এবং ক্লজ নিয়ে আমাদের ক্লাস থাকবে, চিন্তার কোনো কারণ নেই, বিস্তারিত ক্লাস থাকবে ইনশাল্লাহ। ফ্রেজ এবং ক্লজ, ফ্রেজ হচ্ছে শব্দাংশ আর ক্লজ হচ্ছে বাক্যাংশ। A phrase is a group of words which has no subject and finite verb. অর্থাৎ ফ্রেজের মধ্যে কোনো প্রকারের সাবজেক্ট থাকে না, কোনো প্রকারের ফাইনাইট ভার্ব থাকে না, বাট ক্লজের মধ্যে তোমার একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এছাড়াও যে সকল শব্দগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে এইটা ফ্রেজের মধ্যে আছে, সেটা হচ্ছে একটু লিখে নাও। সেটা হচ্ছে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, তারপর একটা ডেসপাইট, তারপর একটা টু, তারপরে হচ্ছে হলো টু, ঠিক আছে, ওয়িং টু, ওয়িং টু, ঠিক আছে। এরপরে থাকতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে থাকতে পারে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, তারপরে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, বিং, হ্যাঁ বিং, তারপরে হচ্ছে হলো বিসাইডস, বিসাইডস প্লাস ভার্ব প্লাস আইএনজি, এগুলো থাকতে পারে। এগুলোর পরে কমা, তারপরে তোমার একটা সাবজেক্ট আছে এবং একটা কি আছে, ফাইনাইট ভার্ব আছে। এগুলোর পর একটা সাবজেক্ট আছে এবং একটা কি আছে, ফাইনাইট ভার্ব আছে। তখন এইটাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। কেমন? ও এর মধ্যে থাকতে পারে একটা, আরেকটা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে বিকজ, বিকজ অফ। হ্যাঁ, যখন অনেক সময় আমরা এভাবে বলি যে বিকজ অফ মাই ইলনেস, কি বলবো? দেখো আমরা অনেক সময় বলি যে বিকজ অফ, বিকজ অফ মাই ইলনেস, বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে আই উইল নট, আই উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং, অ্যাটেন্ড দ্য মিটিং, I will not attend the meeting. সো এই যে দেখো আমি কথাটুকু বলছিলাম, এই যে বিকজ অফ, এই এতটুকুর মধ্যে কোনো সাবজেক্ট আছে? পাচ্ছ কোনো সাবজেক্ট? কোনো ফাইনাইট ভার্ব আছে? সাবজেক্টের কথা বাদ দাও, কোনো ফাইনাইট ভার্ব আছে? নাই। এই জায়গার মধ্যে কোনো কি নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই। বাট তুমি এই জায়গায় যে উইল নট অ্যাটেন্ড, এই টোটালটাই একটা ফাইনাইট ভার্ব। সো এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে যে এখানে একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব মাস্ট থাকবে। তুমি কয়েকটা সূত্র অবশ্যই অবশ্যই তুমি যদি এখন পর্যন্ত না লেখো তাহলে আমি বলবো তুমি লিখে নাও। সেটা হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্সে তুমি কখনো মানে দুইটা, একের অধিক, একটা সিম্পল সেন্টেন্সে একের অধিক তুমি কখনো কি করতে পারবে না, একের অধিক তুমি মানে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবে না। অক্সিলারি ভার্ব ব্যবহার করা যায় না, যায় না। যেমন তুমি বলতে পারবে না যে আই উইল মাস্ট গো দেয়ার, গো দেয়ার, নো, ইটস নট পসিবল, সম্ভব না। আবার আরেকটা লিখে নাও যে একের অধিক, একের অধিক তুমি ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবে না। কি করতে পারবে না? ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবে না, ব্যবহার করতে পারবে না, পারবে না। একের অধিক কি করতে পারবে না? ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবে না। তুমি কখনো বলতে পারবে না যে গো, ঠিক আছে, আই গো ইট রাইস, ইটস নট পসিবল। হ্যাঁ, তুমি একের অধিক সেটাকে, একের অধিক তুমি সেটাকে ইন্টারোগেটিভ করতে পারবে না। ইন্টারোগেটিভ অর্থাৎ ইন্টারোগেটিভ করতে পারবে না বা ইন্টারোগেটিভ মানে করা যায় না। যেমন উইল মাস্ট হি নট গো দেয়ার, ইটস নট পসিবল, এটা সম্ভব না। সো একের অধিক ইন্টারোগেটিভ করা যায় না। তারপরে কি? অর্থাৎ একের অধিক ইন্টারোগেটিভ করা যায় না, অক্সিলারি ভার্ব ব্যবহার করা যায় না, ফাইনাইট ভার্ব ব্যবহার করা যায় না। একের অধিক সাবজেক্ট ব্যবহার করা যায় না। সাবজেক্ট একের অধিক কি করা যায় না? সাবজেক্ট ব্যবহার করা যায় না, বা তুমি সাবজেক্ট ব্যবহার করতে পারবে না। যেমন রহিম আই ডেভিড গো দেয়ার, গোজ দেয়ার হয়, মানে এই মানে রহিম তোমাকে এই জায়গায় অ্যান্ড ব্যবহার করতে হবে।
ঠিক আছে, একসাথে অনেকগুলো যখন তুমি সাবজেক্ট একের অধিক বসাতে যাচ্ছ। ক্লিয়ার? সো এই জিনিসগুলো তোমাদের ক্ষেত্রে তোমাদের একটু লক্ষ্য রেখো। তোমরা যে জায়গাটায় অনেক বেশি ঘাবড়ে যাও বা দেখে আটকায় যাও, সেটা হচ্ছে এই জিনিসটা আমি তোমাদেরকে একটু এই ক্লাসে দেখাই দেই। সেটা হচ্ছে দা নাউন অফ নাউনের স্ট্রাকচারে। ঠিক আছে, আমরা অনেক সময় বলি যে দ্য কালার অফ মাই আইস, দ্য কালার অফ মাই আইস বি ব্লু। ঠিক আছে, এক, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড ড্যাশ বি স্ট্রং। এখন কি ব্যবহার করবে? দেখো, দ্য কালার অফ মাই আইস, মূলত স্ট্রাকচারটাই হচ্ছে যে দ্য নাউন প্রিপোজিশন প্লাস হচ্ছে নাউন, প্রিপোজিশন নাউন, দ্য নাউন প্রিপোজিশন নাউন। এমন অবস্থায় তুমি যখন দেখবে, তোমার প্রথম কাজ হচ্ছে, তুমি তো প্রিপোজিশন চিনো, প্রিপোজিশন না চিনলে প্রিপোজিশনের ক্লাস আছে, সো ক্লাস দেখে নিতে হবে প্রিপোজিশন। এখন প্রিপোজিশন যখন বসছে, প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউনের সাথে নাউনের সম্পর্ক স্থাপন করে দেওয়া। এটা মাথায় রেখো। প্রিপোজিশন এবং কনজাংশনের কাজ হচ্ছে বাক্যের সাথে বাক্যের মানে সম্পর্ক স্থাপন করে দেওয়া। আর প্রিপোজিশনের কাজ হচ্ছে ওয়ার্ডের সাথে ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে দেওয়া, নাউনের সাথে নাউন। প্রি মানে পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান, রাইট? সো এখন এই প্রিপোজিশনের সবসময় মাথায় রাখবে, এই পূর্বেরটাকে আমার সাবজেক্ট হিসেবে ধরতে হয়। এইটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, এইটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। এখন দেখো, এই যে প্রিপোজিশনের পূর্বে যেহেতু দেখতে পাচ্ছ যে হচ্ছে হলো এটা কি নাউনটা আছে, এই নাউনটা একবার দেখার চেষ্টা করবে যেটা সিঙ্গুলার নাকি প্লুরাল। মূলত প্রিপোজিশনের পরে কি আছে এইটা আমাদের কোনো হেডেক না, এটা আমাদের সত্যি কোনো হেডেক না। এইটা আসলে এইটার উপর মানে ভার্ব কখনো এইটার উপর বসে না। কেন বসে না আমি তোমাকে একটু বলি। দ্য কালার মানে কি? রং। অফ মানে র অথবা এর। মাই আইস মানে আমার চোখগুলো। তাহলে রঙের আমার চোখগুলো না আমার চোখগুলোর রং? কোনটা? চোখগুলোর রং। এই রংটাকে মূলত ধরা হয়েছে, এটাকে রিয়েল সাবজেক্ট বলে। এই রিয়েল সাবজেক্টটা তুমি যখন পিক করছো, তখন দ্য কালার কি সিঙ্গুলার অবস্থায় আছে, ভার্ব কি সিঙ্গুলার। ক্লিয়ার? দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, যেহেতু প্লেয়ার্স কথাটা বলা আছে, তাইলে এখানে প্লুরাল আছে, তাইলে এখানে আমরা কি বলবো? আর স্ট্রং। সিম্পল। তুমি ওয়ার স্ট্রং বলতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন এতটুকু যদি তুমি বুঝে থাকো, তাইলে সিম্পল সেন্টেন্স সম্পর্কে আমার মনে হয় না তোমার কোথাও আর আটকে যাওয়ার কথা। সিম্পল সেন্টেন্স। এখন এর পরের যেটা আছে সেটাকে আমরা বলে থাকি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সটা কি? কমপ্লেক্স, যেখানে একের অধিক বাক্যাংশ থাকবে, ক্লজ থাকবে, এবং এখানে একটা ক্লজ মার্কার থাকবে। ক্লজ মার্কার অথবা এইটাকে তুমি আরেকটা নাম দিতে পারো, সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? খুবই সিম্পল, আসাটাই স্বাভাবিক। সো এই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো হচ্ছে হু, হোয়াট, তারপরে হোয়ার, তারপরে হোয়েন, তারপরে হাউ, হুইচ, টিল, আনটিল, আনলেস, তারপরে দো, although, lest, because, since, as। এই যে দেখতে পাচ্ছ, মাথায় রেখো দো এবং অলদো মানে একই, যদিও এটার বাংলা কি? যদিও। কিন্তু দো এবং অলদো, এই অলদো ব্যবহার করা হয় ফর্মাল ইংলিশে, আর দো ব্যবহার করা হয় ইনফর্মাল ইংলিশে। তোমরা যদি কখনো এমসিকিউ পরীক্ষা দাও আর সেখানে যদি দেখো যে দো এবং মানে অলদো দুইটাই আছে,
তাহলে তোমরা অল দোটাকে অ্যান্সার হিসাবে নিবে। কেমন? আচ্ছা, এখন অ্যাজ, সিন্স, অ্যাজ, বিকজ, তারপরে কি আছে, লেস্ট লিখছি, রাইট? তারপরে হচ্ছে হলো প্রোভাইডেড, প্রোভাইডেড, এরপরে আছে দ্যাট, ঠিক আছে? ইটিসি আরো থাকতে পারে এরকম। এগুলো যখন থাকে মাথায় রাখবে এগুলোর পরবর্তী যে বাক্যাংশ অথবা পরবর্তী যে ক্লজটা আছে, এই ক্লজটা তার পূর্ববর্তী অর্থাৎ পূর্ববর্তী কোনো একটা ক্লজের উপরে নির্ভর করে, অর্থাৎ ওইটা ক্লজ মানে বাক্যাংশ, এই বাক্যাংশটা পূর্বের বাক্যের উপরে মানে কি করতেছে, নির্ভর করতেছে। যেমন কিরকম, আমি তোমাদেরকে একটু বোঝার স্বার্থে বলি, এটা মুছে দিলাম, তুমি একটু দেখে নাও, ঠিক আছে? যে আমি বলতেছি কি, আই নো, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে চিনি, হু হ্যাজ ডান, হু হ্যাজ ডান দ্য জব, যে কাজটা করেছে। এখন তুমি একটু চিন্তা করো যে হু হ্যাজ ডান দ্য জব, যে কাজটা করেছে, কে কাজটা করেছে? এই এতটুকু ধরো, এই আই নো দ্য ম্যান, এই এতটুকু অংশ বাক্যে নাই, তাহলে হু হ্যাজ ডান দ্য জব এটা তো প্রশ্নও করে নাই। তাইলে এই অংশটুকু, এই যে এই অংশটুকু কার উপর নির্ভর করতেছে? আই নো দ্য ম্যানের উপরে। খুবই সিম্পল। এই হু কাকে রিপ্রেজেন্ট করতেছে? দ্য ম্যানকে। আর আমার বাক্যে ম্যান কি? ম্যান হচ্ছে আমার বাক্যের নাউন, এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হলে এই যে ম্যান আছে, এই ম্যানটাকে আমরা বলি অ্যান্টি অ্যান্টিসিডেন্ট। মানে কি? অর্থাৎ অ্যান্টি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, অ্যান্টি, অ্যান্টি শব্দের অর্থ হচ্ছে হলো পূর্বে, আর সিডেন্ট, সিডেন্ট শব্দের অর্থ হচ্ছে অবস্থান। সিডেন্ট শব্দের অর্থ কি? অবস্থান। কার পূর্বে অবস্থান? রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেটা থাকে। এইটা যদি সিঙ্গুলার থাকে তাইলে আমার ভার্ব সিঙ্গুলার, এইটা যদি প্লুরাল থাকতো তাইলে আমার ভার্ব প্লুরাল হইতো। এখন দেখো দ্য ম্যান আছে, এখন ম্যানের প্লুরাল ফর্ম কি আমরা জানি? ম্যানস না কিন্তু, হ্যাঁ, মেন। আই নো দ্য মেন, আমি মানুষগুলোকে চিনি। তখন কিন্তু এই জায়গায় হ্যাজ না হয়ে এই জায়গায় কি হইতো, আমাদের হ্যাভ ব্যবহার করতে হইতো। কি ব্যবহার করতে হইতো? হ্যাভ। কারণ তুমি যদি মনে মনে এই হুটাকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি যদি এখানে আর এখানে যদি হ্যাজই রাখো, হ্যাজ, হ্যাঁ, এই হ্যাজ রাখো, তাহলে দেখো দ্য ম্যান হ্যাজ ডান দ্য জব, দ্য মেইন হ্যাজ ডান দ্য জব, হয় না? কারণ এটা প্লুরাল, এইটাও আমার কি হইতে হবে? প্লুরাল। এইটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস, ঠিক আছে? সো এর জন্য আমার মাথায় রাখতে হবে যে মানে কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লজ থাকতে পারে এবং একাধিক ক্লজ মার্কার থাকতে পারে। এখানে একটা বাক্যাংশ আরেকটা বাক্যাংশের উপর, অর্থাৎ সম্পূর্ণ বা স্বাধীন বাক্যাংশের উপরে নির্ভর করবে, এবং সে পরাধীন অবস্থায় থাকবে। সে কি অবস্থায় থাকবে? পরাধীন অবস্থায় থাকবে। অর্থাৎ পূর্বের অংশটুকু বা পরের অংশটুকুকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সেই সেন্টেন্সের কোনো মিনিং থাকবে না। অর্থাৎ সেটা মানে অ্যাকচুয়ালি ওই যে মনে আছে প্রথমে শুরু করছিলাম ওয়ার্ডার্ড, মিনিংফুল, তারপর হচ্ছে অ্যাবিলিটি, এই মিনিংফুল হবে না। এই মিনিংফুল না হলে তোমার সেন্টেন্স হচ্ছে না। খুবই সিম্পল। এর জন্য কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে তোমাদের এই হ্যাকসটা অবশ্যই মাথায় রাখবে। তুমি যখন একটা বড় বাক্য পড়তেছো তখন তুমি দেখবে, খোঁজার চেষ্টা করবে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আছে কয়টা। যদি সাবজেক্ট খুঁজে পাও তাহলে খুবই ভালো ব্যাপার। তাহলে দেখবে এবার ফাইনাইট ভার্ব কয়টা আছে। এই ফাইনাইট ভার্ব যদি খুঁজে পাও তাইলে তুমি বুঝতে পারবা, যেখানে যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে তুমি বুঝবা এটা কমপ্লেক্স সেন্টেন্স। যদি একটা ক্লজ মার্কার দেখতে পাও, ঠিক আছে, এই ক্লজ মার্কারের উপর কিন্তু আবার ডিপেন্ড করে। হ্যাঁ, এটাকে আমরা বলি সাবঅর্ডিনেটিং, অর্থাৎ কারো অধীনস্থ। সাবঅর্ডিনেট শব্দের অর্থ হচ্ছে অধীনস্থ। সো কেউ না কারো ভেতরে সে অধীনে আছে, যার কারণে এটাকে আমরা বলতেছি কি, সাবঅর্ডিনেটিং কনজাংশন। এর পরেরটা দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের আরেকটা বিষয় হচ্ছে যে এখানে তো তুমি চিনতেই পারবে এবং ক্লজ মার্কার দেখবে। এখন এর পরেরটা আমরা যেটা মানে দেখব, এর পরের 3 নাম্বারটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, এই সেন্টেন্স থেকে যদি তোমার ভালো ধারণা থাকে, তুমি এইখান থেকে চেঞ্জিং সেন্টেন্স খুব ইজি হয়ে যাবে, ন্যারেশন খুব ইজি হয়ে যাবে, রাইট ফর্ম অফ ভার্ব খুব ইজি হয়ে যাবে, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব ইজি হয়ে যাবে, তুমি কানেক্টরস ইউজ করতে পারবে,
মডিফায়ার তোমার জন্য ক্লিয়ার হবে, তুমি হচ্ছে হলো পাংচুয়েশনে তুমি ভালো করতে পারবে, তুমি এমসিকিউ যে আসবে এমসিকিউ গুলো তুমি হচ্ছে দেখতে পারবে যে তোমার ভিতরে খুব মানে তুমি খুব স্পন্টেনিয়াসলি অ্যান্সার করে যেতে পারতেছো। ক্লিয়ার? সো কম্পাউন্ড সেন্টেন্সে কিচ্ছু না, তুমি জাস্ট খালি একটা যদি মনে রাখো যে ফ্যান বয়েস, ফ্যান বয়েস, বয়েস, এফ ফর হচ্ছে হলো ফর, এ ফর হচ্ছে হলো অ্যান্ড, এন ফর হচ্ছে হলো নর, বি ফর হচ্ছে হলো বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। এছাড়াও কিছু পেয়ার্ড কনজাংশন আছে, এগুলাকে আমরা বলি পেয়ার্ড কনজাংশন। এই পেয়ার্ড কনজাংশন কোনগুলা? এই কনজাংশন গুলাকে আমরা বলি কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। ক্লিয়ার? কোঅর্ডিনেটিং কনজাংশন, এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলা যখন আমরা দেখতে পাবো, পেয়ার্ড কনজাংশন গুলা কোনগুলো? যেমন আমরা ব্যবহার করি এইদার, অর, নেইদার, নেইদার, নর, নট অনলি, নট অনলি, বাট অলসো, বাট অলসো, নট অনলি বাট অলসো। এর সাথে সাথে আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে এর পরে যেটা, সেটা হচ্ছে দেয়ার ফর, দেয়ার ফর, অথবা হাউ এভার, হাউ এভার। এগুলোর পরে কমা থাকে কারণ এগুলা কানেক্টরস। মাথায় রাখো, কনজাংশনের পরে, কনজাংশন এবং কানেক্টরসের মধ্যে পার্থক্য হচ্ছে কনজাংশনের পরে কমার দরকার হয় না, বাট কানেক্টরসের পরে কমার দরকার হয়। কমা বানান কিন্তু আবার দুইটা আছে, একটা হচ্ছে সিও এম এ, এইটা মানে কিন্তু কোমা, আর একটা হচ্ছে সিও এম এম এ কমা, এইটা হচ্ছে এই। ক্লিয়ার? সো এইগুলো যখন থাকবে, এন্ড বাট অর, এগুলো যখন থাকবে তখন এইটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। যেমন আমি বলতেছি, দেখো এন্ড কখন ব্যবহার করা হয়? এন্ড শব্দের অর্থ হচ্ছে এডিশন, সমজাতীয় সেন্টেন্সের সাথে সমজাতীয় সেন্টেন্স। অর্থাৎ আই উইল গো টু ঢাকা, আই উইল গো টু ঢাকা, অ্যান্ড হি উইল কাম, হি উইল কাম টু মাই হাউস, হি উইল কাম টু মাই হাউস। ঠিক আছে? এই যে অ্যান্ড দ্বারা যুক্ত করছে, খুবই সিম্পল, আই হ্যাভ এ পেন অ্যান্ড আ পেপার, এটাও হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, বাট কখন ব্যবহার করা হয়? বাট, বাট ব্যবহার করা হয় যখন সমস্যা, মানে তুমি এক ধরনের স্টেটমেন্ট, ধরো তুমি পজিটিভ স্টেটমেন্ট দিয়ে যাচ্ছ, আমি বলতেছি ডেভিড ইজ এ গুড বয়, হি গোস টু কলেজ এভরিডে, বাট এতক্ষণ ডেভিড সম্পর্কে পজিটিভ স্টেটমেন্ট ছিল, এই যখনই বাট ব্যবহার করলাম তখন এরপরে রিভার্স স্টেটমেন্ট আসবে। রিভার্স স্টেটমেন্ট কি আছে? রিভার্স স্টেটমেন্ট, রিভার্স স্টেটমেন্ট আসবে। রিভার্স মানে কি? উল্টা। বাট হি ডাজন্ট স্টাডি রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করে না, হি ডাজ নট স্টাডি রেগুলারলি। আবার আমি বলতেছি ডেভিড ইজ নট আ গুড বয়, হি ডাজন্ট গো টু কলেজ এভরি ডে, বাট হি স্টাডিজ রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করে। এই জায়গায় বাট সবসময় মাথায় রাখবে, এতক্ষণ বলে আসা কথার বিপরীত স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা এই বাট ব্যবহার করি। কি ব্যবহার করি? বাট। অর কখন ব্যবহার করি? অর যেমন ডু অর ডাই, খুব মানে একটা কমন বাক্য, ডু অর ডাই, করো অথবা মরো। এখন এইটা একদিক দিয়ে যেমন হচ্ছে তোমার মানে কম্পাউন্ড সেন্টেন্স, অন্য দিক দিয়ে অ্যাকর্ডিং টু দ্য মিনিং হিসেবে তুমি যদি এটাকে চিন্তা করো তাইলে এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কেন বলো? কারণ ইউ ডু অর ইউ ডাই, এখানে সাবজেক্ট হিসাবে ইউ কি আছে? উজ্জ আছে, অমিট আছে। কি আছে? অমিট আছে। এবং এগুলো যে আইদার ডেভিড অর কি জো উইল গো দেয়ার, আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, এগুলোর এই যে পরের যে সাবজেক্টটা থাকবে, অর্থাৎ এই পরের সাবজেক্ট দেখে আমাদের ভার্ব ব্যবহার করতে হয়। আমি তোমাদেরকে আরেকটু পরিষ্কার করে দিচ্ছি, যেমন দেখো কেমন, যেমন আর একটু ধৈর্য সহকারে দেখো, দেখবে যে প্রায় আয়ত্তের মধ্যে চলে আসছে। যেমন আমি বলতেছি either ডেভিড, ডেভিড অর
his friends, either David or his friends। এখন go there নাকি goes there? goes there, মূলত এই দেয়ারটা হচ্ছে অ্যাডভার্বিয়াল দেয়ার, কোনো জায়গা প্রকাশ করছে, কেমন? সো এই যে ডেভিড অর, যারা এই অর দেখে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে এই অরের পরে আমার কি নির্দেশ করছে, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। মাথায় রাখবে সাবজেক্টের সাথে ভার্বের একটা রিভার্স কানেকশন আছে, অর্থাৎ সাবজেক্টের সাথে যদি এস অথবা ইএস যুক্ত হয় তাইলে ভার্ব মানে সাবজেক্ট হয় প্লুরাল, অর্থাৎ সাবজেক্ট হয় কি প্লুরাল। একটা সূত্র একটু মাথায় রাখো, আমার এই এতক্ষণ লাস্ট পর্যায়ে এসে আমি বলতেছি সাবজেক্ট অবজেক্ট যেখানে, নাউন প্রোনাউন সেখানে, অর্থাৎ যে জায়গায় সাবজেক্ট আছে এবং অবজেক্ট আছে সে জায়গায় হয় নাউন আছে নয়তো কি আছে, প্রোনাউন আছে। এখন সাবজেক্ট যদি এস বা ইএস যুক্ত হয় তাইলে আমার সাবজেক্ট কি হয়ে যাবে, প্লুরাল। কিন্তু ভার্বের সাথে যদি কখনো এস অথবা ইএস যুক্ত হয় তাইলে ভার্ব হয় সিঙ্গুলার। তার প্রমাণ তুমি দেখবে, যেমন ওয়ান বয়, বালক কয়টা, একটা, তাইলে এখন গো হবে নাকি গোজ হবে? ডেফিনেটলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গোজ হবে। এখন তুমি দেখতেছো টু বয়েস, তাহলে এখানে গো দিব নাকি গোজ দিব? দেখতেছো এস, তাইলে কি দিব, যেহেতু প্লুরাল তাহলে গো ব্যবহার করতে হবে। ভেরি সিম্পল, ক্লিয়ার? তাহলে ওয়ান টু বয়েস আমরা কি বলতেছি, গোজ, গো দেয়ার। তাহলে সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্কটা রিভার্স। এবং একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে কিছু কিছু নাউন আছে, যেমন এই যে আমরা বলতেছি নিউজ, তারপরে হচ্ছে হলো ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স, তারপরে হচ্ছে হলো স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স, তারপরে হচ্ছে সিভিক্স, ঠিক আছে, সিভিক্স, ইটিসি, ইকোনমিক্স, এইগুলা ভাই স্বভাবতই এস নিয়ে জন্মগ্রহণ করছে এবং এস নিয়ে জন্মগ্রহণ করেও এরা হচ্ছে হলো কি সিঙ্গুলার। ভেরি সিম্পল। সো এগুলো নিয়ে আমাদের হেডেকের কোনো কারণ নাই। তুমি এতটুকু জিনিস মাথায় রাখবে যে আমার যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি যে হিজ ফ্রেন্ডস কথাটা বলা আছে, তার মানে এটা যেহেতু প্লুরাল তাহলে আমার ভার্বও হবে কি প্লুরাল। মাথায় রাখো ভার্বের সাথে যদি কখনো এস বা ইএস যুক্ত হয় তাহলে ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়, আর নাউন অর্থাৎ সাবজেক্টের সাথে যদি কখনো এস বা ইএস যুক্ত হয় তাহলে সাবজেক্ট কিন্তু প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। সো অ্যাকর্ডিং টু দ্য মিনিং এর এই ছিল তিন প্রকার। আর লাস্ট যে একটা জিনিস সেটা হচ্ছে আমরা কি বলি, লাস্টেরটাকে আমরা বলি হচ্ছে হলো যে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে কমপ্লেক্স কম্পাউন্ড। কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড, অথবা চাইলে তুমি এটাকে বলতে পারো কম্পাউন্ড কমপ্লেক্স। কম্পাউন্ড, কম্পাউন্ড, কমপ্লেক্স, অর্থাৎ এইটা কমপ্লেক্স কম্পাউন্ড অথবা কম্পাউন্ড কমপ্লেক্স, যাই বলো না কেন সেটাই হবে, ঠিক আছে? অর্থাৎ একটা সেন্টেন্সে দুইটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, মানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। তাহলে এমতো অবস্থায় এই সেন্টেন্সটা আমার কমপ্লেক্স, একদিক দিয়ে যেমন কমপ্লেক্স আরেক দিক দিয়ে তেমন কম্পাউন্ড। ভেরি সিম্পল। দেখো যে আই নো, আই হ্যাভ, I have done, I have done the job. I have done the job which is very tough, which is very tough for me, যেটা আমার জন্য অনেক কি ছিল, কষ্টকর ছিল। I have done the job which is tough for me, but কিন্তু I did it, আমি এটা করেছিলাম। which is very, I have done the job, তাহলে এইখানে which is যেটা কি ছিল, আমার জন্য কষ্টকর ছিল, but I did it অথবা I have done it, but I have done it। তাহলে মানে এই যে অংশটুকু, এই অংশটুকু এই যে বাট যুক্ত একটা অংশ, আবার তুমি which is very tough অথবা which was very tough যাই বলো না কেন, তুমি হবে যে I have done the job which was very tough for me but I did it, কিন্তু আমি এটা করেছিলাম। এখানে ইজের চাইতে was ব্যবহার করো, যেটা আমার জন্য কষ্টকর ছিল, কেমন মিনিং এর উপর বেস করে। সো I have done the job এতটুকু একটা আমার স্বাধীন বাক্য, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। বাকি আছে which was tough for me but I did it। সো এই যে which was, ঠিক আছে, এখানে আমরা যে which wasটা বলতেছি এইটাকে আমরা বলতেছি সাবঅর্ডিনেটিং কনজাংশন,
সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর এই যে এখানে যে বার্ট কথাটা আছে, এই বার্ট কথাটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। সো এই বাক্যটাকে আমরা বলতেছি যে এটা একদিক দিয়ে যেমন কমপ্লেক্স আর এই দিক দিয়ে তেমন কম্পাউন্ড, এই জন্য আমরা এটাকে বলে থাকি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। সো এই ছিল হলো কি 5 আর 4 9, এই 9 প্রকার সেন্টেন্সের হলো আলোচনা, ঠিক আছে। এবং স্ট্রাকচারগুলো অ্যাকর্ডিং টু দ্য মিনিং অনুসারে বলছি, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অনুসারে তোমরা এই জিনিসগুলো সুন্দর করে নোট করো এবং প্রত্যেকটা 5টা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করে, অ্যাটলিস্ট 5টা করে, এবং এইটা বুঝার চেষ্টা করো যে, এবং বারবার প্র্যাকটিস করার চেষ্টা করো, না হলে ক্লাসটা আবার দেখো, ঠিক আছে। সুতরাং দেখলে হোপফুলি, ঠিক আছে, তোমাদের ইন ফিউচারে মানে মানে এর পরবর্তীতে সেন্টেন্স নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এটা পার্সোনালি আই বিলিভ ইট, ঠিক আছে, আমি এটা বিশ্বাস করি। এবং মাথায় রাখো, তোমাদেরকে লাস্ট একটা টিপস দিই, যারা এখন পর্যন্ত শেষ পর্যন্ত ক্লাস করছো, সেটা হচ্ছে হোপ আর উইশ কখন ব্যবহার করা হয়। সেটা হলো হোপ যখন এইটা রিয়েল, ঠিক আছে, রিয়েল, তখন সেটা হলো রিয়েল ইভেন্টের জন্য হোপ ব্যবহার করা হয়। আই হোপ ইউ উইল পাস দ্য এক্সাম, আমি আশা করি তুমি এইটা পরীক্ষায় উত্তীর্ণ হবে। আর উইশ কথাটা হচ্ছে আনরিয়েল, অর্থাৎ অবাস্তব। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, এখানে আই ওয়াজ ও কিং অলসো বলা যায়। কোথায় বলা যায়? সেটা হচ্ছে যাদের কাছে রেমন মার্ফির বই আছে ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার, তাদের ইউনিট নাম্বার 39 পেজ নাম্বার 78 এবং আর্টিকেল নাম্বার 3 তে বলা আছে যে ইউ ক্যান ইউজ ওয়াজ ইনস্টেড অফ ওয়্যার। তুমি চাইলে ওয়াজের পরিবর্তে, ওয়্যারের পরিবর্তে ওয়াজকেও ব্যবহার করতে পারবে, অর্থাৎ এইটাও ব্যবহার করা যায়, ইফ আই ওয়াজ আ কিং অলসো কারেক্ট, ঠিক আছে। সো এই ধরনের যখন আনরিয়েল ইভেন্টের ক্ষেত্রে তখন তুমি ব্যবহার করতে পারো উইশ, আই উইশ আই ওয়াজ এ কিং, আমি যদি রাজা হতাম। ভাইয়া, তুমি একবার মানুষ হিসেবে জন্মগ্রহণ করে ফেলছো, তোমার রাজা হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। আর এই দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ। সুতরাং মানে ক্লাস আর বেরোলাম না, তোমরা যারা মনোযোগ সহকারে ক্লাসটা করছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও, এবং কমেন্ট সেকশনে তোমাদের এর আগের ক্লাসের লিঙ্কগুলো অবশ্যই দেওয়া থাকবে। সো ডোন্ট মিস দ্য ক্লাস, stay with Tawfiq English Ed, stay happy, be humble. Assalamu alaikum. See you in the next class.